এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সব বাদ দিয়ে আমার আহু পাখিকে কিভাবে নেওয়া যায় সে প্ল্যানটা একটু করো। শুভ্রা নিজের চুল ছাড়িয়ে ঢং করতে করতে বলল, সেই প্ল্যান আমার করা হয়ে গেছে। আমরা আগামীকাল রেডি হয়ে ভাবি মনিকে নিয়ে আহু আপুকে নিয়ে আসবো। আচ্ছা, করলাম না। রাত শুভ্রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আহুও কি আমাদের সাথে যাচ্ছে? হ্যাঁ ভাবি, তুমি, আমি, রুদ্র ভাইয়ার আহু ভাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। কথাটা বলেই আড্ডা দিতে শুরু করে দিল তারা তিনজন, আর কোলে রয়েছে আহু। তিনজনে মিলে প্ল্যান করলো আগামীকাল আহুদের বাসায় গিয়ে তার বাবাকে বলবে তারা একটা বিয়ের প্রোগ্রাম খেতে যাবে সিলেটে। তাদের এক বান্ধবীর বিয়ে, খুবই ক্লোজ একজন বান্ধবী, না গেলে খুবই রাগ করবে। সে বাহানা দেখিয়ে আহুকে নিয়ে যাবে তারা আগামীকাল ভাবলো। পরদিন সকালে খুব সকালে তারা বেরিয়ে পড়লো। আহুকে আনতে গিয়ে টানা 2 ঘন্টা নাটক করতে হয়েছে তাদের। রুদ্র বাড়ির বাহিরে দাঁড়িয়েছিল, সে ভেতরে যায়নি। যদি তাকে চিনে ফেলে তাহলে আরেক বিপদ হবে, কারণ প্রায় সময় সে আহুদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। আহুকে বের করে নিয়েই তারা গাড়িতে উঠে পড়লো। তাদের ব্যক্তিগত মাইক্রোতে তারা যাচ্ছে। সবার পেছনের সিটে বসেছে রাত, কারণ তার মাথা ব্যথা করছে। সে লম্বার জার্নিতে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়, না হলে অসুস্থ হয়ে পড়ে। রাত পেছনে বসতেই রুদ্র তার হাতে একটা পার্সেল আর দোলন চাপার একটা তুলা ধরে দিল। মিষ্টি হেসে বলল, নাও ভাই পাখি, তোমার জামাই পাঠিয়েছে তোমার জন্য। রাত অবাক হয়ে পার্সেলটা দেখলো, তারপর এক এক করে খুলতে লাগলো। খুলে অবাক হয়ে গেল, ভেতরে তার প্রিয় জিনিসগুলোই রাখা, কিন্তু এবারের গুলো যেন আগের গুলোর থেকেও বেশি আদরে মোড়ানো। তুলোর মতো কিউট একজোড়া সাদা চ্যাপটা কাপড়ের তৈরি ছুরি, তার উপরে সাদা সুতের নকশা করা হয়েছে আমাদের তোলার ডিব্বা পুফিকে। পুফির কাশফুলের মতো পেঁজা তুলতুলে ফুলানো ল্যাসটাও খুব সুন্দর করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে ছুরিতে। ছুরিটা দেখে রাতের মন ভালো হয়ে গেল। হেসে ফেললো সে, এত আদরে আদরে জিনিসগুলো লোকটার মাথায় আসে কিভাবে? উপহার দেওয়ার জন্য ভেবে পায় না সে। ছুরিটা হাতে নিয়েই তার ভাঁজে ছোট্ট সাদা কাগজে লেখা মোড়ানো একটা চিরকুট পেল সে। চিরকুটটা খুলে মিষ্টি হাসি দিয়ে পড়তে লাগলো। চিরকুটে, পুফির মাম্মার জন্য পুফির পাপার পক্ষ থেকে ছোট্ট একটা আদরে উপহার। চিরকুটটা পরে মুচকি হাসলেও রাত। তারপরে ভিতরে হাত বুলিয়ে দেখলো আরো একটি বড় চিঠি। সেটা খুলে পড়তে শুরু করলো রাত। চিঠিতে, আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তমা, আমার মায়াবিনী রাতরানী, রাত রঙ্গনা, আমার অলিক প্রভাতে নীরবে ফুটে ওঠা শুভ্র রঙ্গন, আমার পরন্ত বিকেলে বারান্দায় পড়া এক ফালি নরম কোমল রোদের আলো, সন্ধ্যার দীপ্ত ছায়ায় নিঃশব্দে ফেরার এক টুকরো বাসনা তুমি, আমার হৃদয়ের বাগানে আড়ালে লুকিয়ে অতি গোপনে ফুটে ওঠা স্নিগ্ধ কাঠগোলাপ আমার রাত। তোমার মোহ মিশ্রিত শুভ্র মায়াবী মুখটা দেখার জন্য ব্যাকুল হয়ে আছে আমার হৃদয়। ভালোবাসা নামক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছি আমি রাত পাখি। এ কেমন মরণ যন্ত্রণা, তিলে তিলে শেষ করে দিচ্ছে আমায় আমাদের এই নামহীন দূরত্ব। আমাদের দেশে বর্ষণের মাস ইতি টানল, অথচ আমি আমার শুভ্র রাত রঙ্গাকে বৃষ্টি ভেজা একগুচ্ছ দোলন চাপা উপহার দিতে পারলাম না নিজ হাতে। এই আফসোস আমি কই রাখি বলতো? নিজ হাতে না দিতে পারলেও পাঠিয়ে দিয়েছি তোমার হাতে তা। তোরাটা যত্ন করে হাতে নিয়ে ছোট্ট একটা চুমু খেয়েও পারলে। আর আমার অপেক্ষায় থেকো, একদিন হুট করেই তোমার সামনে চলে এসে তোমার ছোট্ট বুকটা দখল করে ফেলবো। ভালোবাসি। আমার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে আসা এই ছোট্ট মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসি। ইতি, তোমার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে আসা এক আগন্তুক। চিঠিটা পড়ে চোখে পানি চলে আসলো রাতের। আর একটু লিখলে কি হতো? এত কম কেন লিখেছে লোকটা? লোকটার মুখে ভালোবাসার কথা শুনতে চায়, তার ভীষণ ভালো লাগে। রাতের এই মুহূর্তে ভীষণ কান্না পেল। খুব ইচ্ছে হচ্ছে রুদ্ধের বুকের মাঝে মুখ গুজে বসে থাকতে। মানুষটাকে ছুতে ইচ্ছা হচ্ছে, ঘ্রাণ নিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু সে পারছে না। মুখ ভার হয়ে আসলো যেন রাতের। ঢাকার আকাশ তখনও ধূসর কালো মেঘে নিঃশব্দ চাদরে ঢাকা। চারিদিকে নিস্তব্ধতা, অথচ ভেতরে ভেতরে এক অস্থির জোয়ার। শহর শান্ত হয়ে আছে। রাতরা রওনা দিয়েছে সাজেকের পথে। সকাল 11টায় মাইক্রো স্টার্ট নেয়। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ততক্ষণে। বৃষ্টির পানিতে জানালার কাছ থেকে মনে হচ্ছে কুয়াশা লেগে আছে জানালায়, ঠিক যেন পুরনো কাচের স্মৃতি জমেছে। পেছনে ফেলে আসা ঢাকার আলো তখন নিঃশব্দে মিলিয়ে যেতে থাকে।
তারা ঢাকা থেকে খাগড়াছড়ি যাবে প্রথমে। রাস্তা কখনো মসৃণ, কখনো কর্কশ। চাঁদপুর পার হয়ে কুমিল্লা, ফেনী, তারপর চট্টগ্রাম বিভাগের বুক চিরে পাহাড়ের ইঙ্গিত আসতে থাকে ধীরে ধীরে। তারা মাঝে মধ্যে পথে দাঁড়িয়ে কখনো চা খেলো, তো কোথাও দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। খাগড়াছড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল গড়িয়ে দুপুর। রাস্তার ধারে পাহাড়ি মেয়েদের হাতে বিক্রি হওয়া আনারস, ব্যাটের তৈরি ঝুড়ি আর পাহাড়ের ঘ্রাণ সবকিছু যেন বলে তুমি শহর ছাড়িয়ে আসছো। খাগড়াছড়ি থেকে দীঘিনালা, তারপর সাজেক। এখানে রাস্তা আর রাস্তা থাকছে না যেন, থাকে শুধু পাহাড়ের বুকের উপর আঁকা রেখা। রাত প্রথমবার এসেছে বলে ভীষণ ভয় করছে তার। মাঝে মাঝে সেনা চেকপোস্টে থেমে যেতে হচ্ছে। দীঘিনালার পর পাহাড় আরো ঘন, বাতাস আরেকটু ঠান্ডা, আর মনের ভেতর এক ধরনের উদ্ভ্রান্ত আনন্দ জমতে থাকে। শেষমেশ সাজেকের দিকে যখন গাড়ি উঠে, তখন মনে হয় তুমি মাটিকে পেছনে ফেলে আকাশে উঠে যাচ্ছ। দিগন্তে জোড়া সবুজ, নীলছে মেঘ। মাঝে মাঝে নিচে তাকালে মেঘের নিচে নদী, জনপথ, পথঘাট। বিকেলের আলো ফুটে পাহাড়ের গায়ে, এ যেন পৃথিবীর ছাদে দাঁড়িয়ে সূর্যকে ছুঁয়ে ফেলার ইচ্ছা। আর ঠিক তখনই বুঝি এই যাত্রা শুধু ভৌগোলিক নয়, এই এক অন্তর্জগতের অভিপ্রায়। শহরের ছাপ ফেলে একটুখানি নির্জনতার খোঁজে, মেঘের নিচে দাঁড়িয়ে নিজের হৃদয়ের শব্দ শোনার প্রচেষ্টা। সাজেকের রাত মানে তারা ভরা আকাশ। শহরের ধোঁয়া নেই, শব্দ নেই, শুধু একটা গাঢ় নীল নিঃসঙ্গতা, আর তার ভেতর জল জলে তারা। চাঁদ ওঠে কখনো, আবার কখনো শুধুই মেঘ। কিন্তু রাত এখানে যেন নিজের মতো করে গল্প বলে যায়। রাত আর শুভ্রা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সেদিকে। রুদ্র আর রাহু গেছে তাদের রিসর্ট বুক করতে। ম্যাক বলে রিসর্টে উঠেছে তারা। ইকো মাঠ, ঘর, স্বল্প সংখ্যক অতিথির জন্য প্রাইভেট সুইমিং পুল, মেঘের মেঝে ও সবুজের অন্তহীন দৃশ্য আর অপরূপ সৌন্দর্যে ভরা এই রিসর্টটি। ম্যাকপল্লী রিসর্টটি পাহাড়ের বুকের উপর, মেঘের মাঝে বিলাসবহুল আরাম আর প্রকৃতির মাঝে তৈরি ছোট্ট এক টুকরো স্বর্গ। রাতের খুবই ভালো লাগতো, সবটা ঘুরে ঘুরে দেখছে সে। তারপর নিজে যার বড় ধরনের চলে গেল। তারা সবাই ব্যক্তিগতভাবে আলাদা আলাদা রুমে মিলতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে এসে রাত আর শুভ্রা বলায় রাত শুভ্রা একসাথে ঘুমাবে। আহু আলাদা আরেকটা রুম নিয়েছে, রুদ্র আলাদা একটা রুম নিয়েছে। অনেক রাত হয়ে যাওয়ায় তারা যে যার রুমে খাবার অর্ডার করে খেয়ে ঘুমিয়ে পড়লো। আগামীকালকে তারা ঘুরতে বের হবে। কোমলক ঝর্ণা দেখতে চেয়েছে রাত। রইলই পাড়ার কাছ দিয়ে প্রায় 45 থেকে 50 মিনিট বা 2 থেকে আড়াই ঘন্টার ট্রেক। পাহাড়ি ধারায় সোজা নামা জল যেন প্রকৃতির নিজস্ব স্লাইড। পথের গাঢ় সবুজ আর কুয়াশার মাঝে দেখা পাওয়া যায় অসাধারণ দৃশ্য। রাতের অনেক দিনের ইচ্ছে ছিল সেই জায়গাটা ঘুরে আসার, কিন্তু রুদ্ধকে ছাড়া যে আসতে হবে সেটা সে কখনো ভাবেনি। মন খারাপ হয়ে গেল তার। রুদ্ধ থাকলে খুব ভালো হতো। রুদ্ধ আসলে রাত আবার আসবে এখানে। পরদিন সকালে তারা খুব ভোরে উঠেছিল। ঘুম থেকে উঠে এক এক করে রেডি হয়ে গেল সবাই। পরনে সবারই কমফোর্ট ড্রেস। ব্যাগে তারা পানির বোতল সহ শুকনো কিছু খাবার নিয়ে নিয়েছিল। রুদ্রের হাতে তার শখের ক্যামেরা, শুভ্রর হাতেও ছোট্ট একটা ক্যামেরা। দুজনের ঘাড়ে ব্যাকপ্যাক। রইলেই পাড়া থেকে হেঁটে প্রথম 20-30 মিনিট চড়াই উতরাইয়ের মাঝখানে চরিত্রটি পা পড়ে উষ্ণ নরম মাটির উপর। বাঁশের বন, বুনো ফুলের গন্ধ, আর মাঝে মাঝে কিছু স্থানীয় আদিবাসী শিশু চোখে পড়ে, যারা এক চিলতে হাসি দিয়ে পথের সাথী হয়। তারা যত এগোচ্ছে ধীরে ধীরে পথ আরও ততই গভীর হচ্ছে। গাছপালা ঘন হয়ে ওঠে। পাখির ডাক কানে ভেসে আসছে হঠাৎ হঠাৎ। পথে ছোট একটি বাঁশের সাঁকো দুলে ওঠে প্রতি পায়ে। প্রকৃতির নিস্তব্ধতা গা ছমছমে অনুভূতি দিচ্ছে সকলকে। একসময় শোনা যায় জলের কোলাহল, দূর থেকে ভেসে আসা শব্দ টান দেয়, পথের ক্লান্তি ভুলিয়ে দেয়। ঝর্ণার গন্ধ যেন বাতাসে মিশে আসে। অবশেষে কোমলক ঝর্ণার সামনে এসে ধরা দেয়। উঁচু পাহাড় থেকে সাদা ফেনায় ধেয়ে নামা জলরাশি নিচে পাথরের বুকে আছড়ে পড়ছে। রুদ্র জুতো খুলে দাঁড়ায় পাথরের উপর। ঠান্ডা জল শরীরে লাগে, চোখে জল এসে যায় আনন্দে। একটা পাথরের গায়ে বসে। আহু তার শার্ট ধরে তার পেছু পেছু রুদ্রের পাশে গিয়ে বসে। শুভ্রা দুপাশে বেনি করে এসেছে, তার মাথায় গোলাপি রঙের একটা ছোট্ট স্কার্ট বাঁধা ক্যাপের মতো করে। একটি টি শার্ট আর ফুল আইভরি কালারের প্যান্ট পরা সে। রাতের পরনে লম্বা একটা সাদা স্কার্ট, উপরে পিঙ্ক কালারের একটা টপ, গলায় ঝুলানো হালকা বেবি গোলাপি রঙের একটা ওড়না। চুলগুলো বেনুনি করে রেখেছিল সেও। হাতে রুদ্রের দেওয়া সে ছোট্ট সাদা আদরে চুড়িটা। এই মুহূর্তে তাকে দেখে একদমই বিবাহিত মনে হচ্ছে না।
মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে। শুভ্রা আর রাত দুজনকে ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। আহু আর রুদ্র তাদের প্রেম আলাপ করতে ব্যস্ত। শুভ্রা আর রাত আস্তে আস্তে ঝর্ণার পাশে নেমে গেল। তারপর দুজনেই ঝর্ণার পানিতে পা ডুবে বসে ছবি তুলতে লাগলো। ঝর্ণার জল তখন ঝমঝম করে নামছিল পাহাড়ের বুকে। চারপাশে কুয়াশা মাখানো বাতাসে পাতাটা যেন আলতো দুলছিল, আর তারা হাসতে হাসতে পাথরের উপর বসে পা ভিজে নিচ্ছিল ঠান্ডা জলে। হঠাৎ মৃদু বাতাস থেমে গেল। এক গাছ ছমছমে স্তব্ধতা নামলো, যেন প্রকৃতি কিছু বলতে চাচ্ছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক পাখি বেরিয়ে এলো। রাত এই পাখিটাকে কোনোদিন দেখেনি। তার পালক যেন আধারের উপর আলো দিয়ে আঁকা, গায়ে নীল, সবুজ আর সোনালি ছায়া, আর যেন প্রতিটি পালকে মেঘ আর রোদের গল্প লেখা। চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন আকাশের কোনো হারিয়ে যাওয়া তারা এসে বসেছে ডানায়। রাত চুপ করে বসে রইল, কারণ শুভ্রা ক্যামেরা ধরেছে এই পাখিটার ছবি তোলার জন্য। বেশ অনেকক্ষণ তারা প্রকৃতির মাঝে সময় কাটালো। রাতের প্রচণ্ড ভালো লাগছে। রুদ্র আর আহু আপাতত তাদের আশেপাশে নেই। তারা দুজনেই ঘুরতে ঘুরতে কই যে আছে কে জানে। একসঙ্গে ঝর্ণা এসেছে আজ তারা খাগড়াছড়ি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সাজেক যাওয়ার পথে। খাগড়াছড়ি থেকে এদিকে নালা হয়ে গেলে এই ঝর্ণাটি পড়ে। সবুজ বন ঘেরা এলাকা দিয়ে কিছুটা হাঁটতে হয়, তবে ঝর্ণাটি বেশ সুন্দর এবং জনপ্রিয়। আহু আর শুভ্রা শাড়ি পরেছে, শাড়ি পরে ছবি তুলবে তারা। রাতের অনেক ইচ্ছে ছিল এখানে রুদ্রের সাথে আসবে, কিন্তু তার হলো না। শুভ্রা তার টিয়া কালারের শাড়ি পরেছে, আহু নীল রঙের। রাত শাড়ি পরেনি, তার শাড়ি তো রুদ্র সাহেব তালা মেরে রেখে গেছেন। আহু আর শুভ্রা ঝর্ণায় গোসল করবে বলে এক এক করে পা বাড়ালো। তখনই শুভ্রা বলে ওঠে, উই মা, আস্তে নাম রে ভাইয়া, এত তারা কিসের তোর? রুদ্র পা টিপে টিপে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, এখান থেকে অনেক আস্তে করে নামবি, পরে পা ভাঙিস না। আহু এবার বিরক্ত হয়ে রুদ্রের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, হয়েছে, তুমি যাও তো। আহা আন্ডারমা, তুমি আমার কোলে আসলেই পারতে, দেখো না কত রিক্স। রুদ্র এগোতে এগোতে বলল আহুকে, নিজে হাঁটতে পারো তুমি, আবার প্যাক প্যাক করো, এখন যাও তো। আচ্ছা যাচ্ছে, তবে বেশি পানি পান করা লাগবে না। আর হ্যাঁ, বাথরুমগুলো পেছিয়ে আসবা। বাথরুমগুলো তাদের হাতে দিতে দিতে বলল রুদ্র। ওকে। শুভ্রা এক হাতে শাড়ির আঁচল ধরে অন্য হাতে বাথরুম ধরে দুলতে দুলতে বলল। রাত উপরেই দাঁড়িয়ে থাকলো। সেই শখ না হয় জামাই আসলে পূরণ করবে। আপাতত ওদের লাফালাফি দেখবে বসে বসে। নিঃশব্দে রাত বসে রইল এক পাশে ছোট্ট এক পাথরের টিপের উপর। চারপাশটা যেন নীলচে সবুজ রঙে আঁকা এক জীবন্ত ক্যানভাস। পাহাড় ঘেরা উপত্যকায় বাতাস যেন ধীরে ধীরে গল্প বলে যাচ্ছে গাছেদের কানে কানে। সেই কাহিনীর শব্দে পাতারা কেঁপে উঠছে হালকা কাঁপনে। ঝর্ণার ধারা টলমল করে ঝরে পড়ছে পাথরের গায়ে, যেন স্বর্গ নেমে আসা এক স্বচ্ছ সুর। পানির শব্দ ছলাৎ ছলাৎ, কখনো মৃদু সুরে, কখনো আবার তীব্র উচ্ছ্বাসে গেয়ে যাচ্ছে একরস অপূর্ণতা আর আনন্দের মিশ্র গান। ঝর্ণা জলে সূর্যের আলো এসে পড়তে একরকম সোনালি আভা ছড়িয়ে পড়ল। শুভ্রা রাহুর শাড়িতে রং মিশে গেল সে আলো জলের খেলায়। টিয়ার নীল রং যেন প্রকৃতির মাঝে নতুন ফুল ফুটিয়ে তুলল। তারা দুজন জলে পা ডুবে শিশুর মতো আনন্দে কিচিরমিচির করছে, আর জলের ফুটায় ফিরছে চুল, হাসি আর মন। রাতের মনটা কিন্তু আজ খানিকটা নরম কুয়াশার মতো। সে শুধু দেখে যাচ্ছে, দেখছে আহু আর শুভ্রার ভেজা চুলে রোদের খেলা। ঝর্ণার নিচে তারা দাঁড়িয়ে হাসছে, জলে গা ভাসিয়ে দিচ্ছে। ঝর্ণার ধার ঘেঁষে ছোট ছোট সবুজ ঘাসের ডগায় জমে থাকা শিশির এখনো শুকায়নি। পাখিরা মাঝে মাঝে ডাকে। দূরে পাহাড়ের কোল ঘেঁষে মেঘ হেঁটে যাচ্ছে ধীরে ধীরে। রাতের চোখে পড়ে হঠাৎ করে বাতাস একটু বেড়ে গেছে। আকাশে পেঁচা তুলোর মতো মেঘ ভাসছে, আর তারই ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে ওদের গায়ে। এক ফালি রোদ এসে মুখে ছুঁয়ে দিল রাতকে। সে একটু কেঁপে উঠল। রাত মনে মনে কল্পনা আঁকলো একদিন রুদ্ধ বসাবে তাকে এমন এক ঝর্ণার কিনারে নিয়ে। ততদিন সে না হয় শুধু অপেক্ষার প্রহরে ভালোবাসবে এই শান্তিকে, এই জলধ্বনির ছোঁয়াকে, এই রোদের চুমু আর এই অপেক্ষাকে। একটা পাখি হঠাৎ উঠে গেল তার মাথার উপর দিয়ে, আর রাত নিঃশব্দে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। ঝর্ণার নিচে গিয়ে শুভ্রা প্রথমে মাথা নিচু করে পানির নিচে দাঁড়িয়ে পড়ল। তার চুল বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখ বন্ধ করে যেন অনুভব করছে সমস্ত ক্লান্তির ধুয়ে যাওয়া। হঠাৎ করে পাশ থেকে আহু এসে তাকে হালকা করে ধাক্কা দিল। তাদের ভেতরে সে চিরচেনা খুনসুটি যেন আবার জেগে উঠল। একটু পরে শুরু হলো পানি ছিটানোর খেলা।
কার আগে ক্যাব ভিজিয়ে দিতে পারে। সেই প্রতিযোগিতা যেন কিশোরী বয়সের সেদিনের মতো ফিরে এলো। আহু একবার পেছনে গিয়ে দাঁড়ালো, আবার হঠাৎ সামনে এসে পায়ের ছাপ ফেলে ছিটিয়ে দিল শুভ্রার গায়ে পানি। শুভ্রার শাড়ির আঁচল সামলে উঠে দৌড়ে গেল অন্যদিকে, কিন্তু পা পিছলে পড়ে গেল কোমল পাথরের উপর। দুইজনেই হাসিতে ফেটে পড়ল। রাত দূর থেকে দেখছে আর ফোনে ভিডিও করছে। কিছুক্ষণ পর তারা পাথরের একটা সমতল জায়গায় বসে পড়ল। চুপচাপ বসে রোদ আর পানির গন্ধ মেশানো বাতাসে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। মাঝে মাঝে চোখ খুলে তারা পাহাড়ের গায়ে পড়া আলোর জল ভেজা রোদেলা ছায়া দেখছিল। আহু পাথরে বসে নিজের ভেজা চুল থেকে পানি ছাড়াচ্ছে, আর শুভ্রা এক পায়ে দাঁড়িয়ে অন্য পায়ের পায়েল খুলছে। তারপর গায়ে বাথরব জড়িয়ে চুপচাপ তিনজনে বসে রইল সেখানে। অপরদিকে দুই প্রেমিক পুরুষ উপর হয়ে গালে হাত দিয়ে বসে ঘড়ি দেখছে আর অপেক্ষা করছে তাদের প্রেয়সীদের আসার। 15 সেপ্টেম্বর, শরৎকাল। নীল আকাশে পেঁচা তুলোর মতো মেঘগুলো উড়ে বেড়াচ্ছে একে অপরের গায়ের সঙ্গে মিশে। হাওয়ায় মিঠাইয়ের মতো মনে হলো রাতের মেঘগুলোকে। মনে পড়ে গেল রুদ্ধের সাথে কাটানো সেই বিকেলের কথা, যেখানে তাকে ক্যান্ডি ফ্লস কিনে দিয়েছিল রুদ্ধ। সাজেক ভ্যালির হ্যালিপ্যাডে আছে এখন তারা। সাজেক রিসোর্ট এলাকাতেই অবস্থিত এবং এটি তুলনামূলকভাবে সমতল এবং খোলা একটি জায়গায়। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে অনেকে ভিড় করে। এটাকে অনেকেই পর্যটক মাঠ বা খোলা জায়গা হিসেবে অভিজ্ঞতা করে থাকেন। সকাল কিংবা বিকেলে এখানে দাঁড়ালে মনে হয় আকাশটা একটু বেশি কাছাকাছি। খুব ভোরবেলায় রাতেরা এসেছিল এখানে। রাত আজ আজরে ব্লু রঙের একটা পাতলা লম্বা গাউন পরেছে, জামাটার হাত আর শর্ট। লম্বা কালচে বাদামি চুলগুলো ছেড়ে রেখেছে রাত। হাতে রুদ্ধের দেওয়া শুভ্রতা চুড়ি। চুড়ির গায়ে ব্যবহার করা হয়েছে শঙ্খ বা ঝিনুকের খোল। এগুলো সাদা ও চকচকে, প্রকৃতির ছোঁয়া আনে এই অলঙ্কারে। চুড়ির মাঝ বরাবর বসানো হয়েছে একটি রুদ্রাক্ষ ফল, যার গাঢ় বাদামি রং ও গঠন চুড়িটিকে একটি পবিত্র আধ্যাত্মিক ছোঁয়া দেয়। দুই পাশে রয়েছে অসংখ্য রূপালী রঙের ঘুঙুর বা ঘণ্টি, যেগুলো টুপটাপ শব্দে সুরের ছন্দ করছে রাতের হাত নাড়ালেই। সবুজ মাঠের উপর বসে আছে হাঁটু ভাঁজ করে রাত। আকাশ থেকে পড়ে নেমে আসা নীলাম্বরী পরি লাগছে তাকে। রুদ্ধকে আজ রাতের অনেক মনে পড়ছে। রাতের মনে হলো সে আসলে অসম্ভব ভাগ্যবতী। সে তার জীবনে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভালো কাজ অবশ্যই করেছিল, না হলে রুদ্ধের মতো একজন পুরুষের অর্ধাঙ্গিনী হওয়া সৌভাগ্য সে কখনোই পেত না। রুদ্ধের সঙ্গে তার সংসার জীবনের শুরুটা যতটা অগোছালো ছিল, এখন তা ঠিক ততটাই গোছানো হয়ে গেছে, অতি যত্নে অতি আদরে। রোদের মধ্যে খোলা আকাশের নীল সাদার দিকে তাকিয়ে খোলা আকাশকে বলে উঠল, আপনি কখন আসবেন রুদ্ধ? আমার যে আর এই দূরত্বের বিরহ সহ্য হচ্ছে না। রাতের হুট করে কেন জানি গাইতে ইচ্ছে হলো। চোখ জোড়া না ঘুরে চারপাশে দেখে নিলেও রাত না। সে এখন যেখানে বসে আছে সেই জায়গাটা আপাতত ফাঁকা, তাহলে একটু সুর তোলাই যায়। রাত আকাশের দিকে তাকিয়ে গিয়ে উঠল, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায়, আসলে মন কে যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। হেলিপ্যাড এরিয়া জুড়ে মানুষের কোলাহলে ভরে উঠল। সবাই এখানে সূর্যোদয় দেখতে এসেছিল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত সবাই। রুদ্র, আহু তারা একসাথে দাঁড়িয়ে অসংখ্য ছবি তুলছে। শুভ্রাও নিজের ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক প্রকৃতির ছবি তুলতে। রাত একপাশে চুপ করে বসে তাদের দেখছে। তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে, কিন্তু রুদ্ধহীন কোনো কিছুই ভালো লাগছে না তার, কেন জানি। শুভ্রা যখন ক্যামেরা নিয়ে প্রকৃতির সুন্দর ছবি বন্দি করতে ব্যস্ত, তখনই তার প্রণয় কুমার সাবিহ আচমকা হ্যাঁচকা টানে তার হাত ধরে একটা বিশাল বড় গাছের পেছনে নিয়ে গেল। শুভ্রা সাবিহকে দেখে নিজেকে ছাড়িয়ে চিৎকার দিয়ে বলে উঠল, এই লুচুপুচু ছেলে, ছাড় আমাকে, ছাড়। সাহস কত আমার রাজকীয় হাত ধরার! বজ্জাত সুন্দরী মেয়ে দেখলে মনের মধ্যে ছুঁচা দৌড়ায় না? দৌড়াবেই তো। আমার মতো সুন্দরী মেয়ে দেখেছিস তুই কোথাও? জানি তো, আমার মতো সুন্দরী মেয়ে দেখেই তোর মনের মধ্যে কুচ 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 করছে। ফকিন্নি মার্কা ব্যবহার করতেছো কেন তুমি আমার সাথে? কি করলাম কি আমি? এক্সকিউজ মি, কে ফকিন্নি? হ্যাঁ, একেবারে চোখের নাটক গলায় দেব। দেখছো আমার ব্যবহার দেখছো? বিয়ের পর তোমার সাথে থাকলে তো সকালবেলা আমার ডেড বডি পাওয়া যাবে।
যা ব্যবহার করো তুমি। এই কি বললি তুই? আরে জান, কি শুরু করলা কি? এদিকে আসো তো, একটা হাঁক দাও। এই খবরদার আসবি না আমার কাছে। আমাকে ধরছিস তো তো কবজি কেটে হাতে ধরাই দিব। করলাম কি আমি সেটা বলো মা আমার। এই সাফির বাচ্চা, এই খসটা সইরা যা আমার সামনে থেকে। আমি ভাবছিলাম আমার সাথে এরকম কিছু একটা হবে। আমার কাছে কি তোর? যা ওই ধলা চামড়াওয়ালা বিদেশি মাইয়াটার কাছে যা। খুব তো সুন্দর করে দাঁত কেলাতে কেলাতে ছবি তুলে দিচ্ছিলি। বদমাস মহিলা, ছোট্ট হাফ প্যান্ট পরে ধলা পা দুটো ল্যাংটা করে রাইখা দিছে, আবার তুই তাকাই থাকিস তা দেখছিস। আল্লাহ, কি বলো কি তুমি? আমার সরল ফাঁকা ধরা চরিত্রে তুমি এমনে কালা কাদা লাগাইতে পারো না? বিশ্বাস করো, কসম লাগি আমার চোখ ওই মহিলার পায়ের দিকে ছিল না। ট্রাস্ট মি জান, আই সোয়ার না বাবা। এই বেটা, আমারই কি তোর কানা মনে হয় নাকি তোর চোখ টেরা হয়ে গেছিল তখন? বিশ্বাস করো আমার ফিউচার বাচ্চার মা, তোমার ফিউচার বাচ্চার বাপ তুই ছাড়া অন্য মহিলার দিকে তাকায় না, কসম। বলে পা ধরে বসে পড়ল শুভ্রার সাবিহ। শুভ্রা যে তাকে খেয়াল করেছে সেটা খেয়াল করেনি সাবিহ। সে তো শুধুমাত্র মহিলাটার ছবি তুলে দিচ্ছিল সুন্দর করে। শুভ্রা যে মাঝখান থেকে এত কিছু ভেবে মাইন্ড করে বসে থাকবে তার সে আগে জানলে জীবনে ওই সোনালি চুলের ধলা মহিলার ছবি তুলে দিত না। লোকজন থেকে অনেক দূরে ফাঁকা একটা জায়গায় রুদ্র আর রাহু একসঙ্গে বসে আছে আলাদা টাইম স্পেন্ড করার জন্য। রুদ্র আর রাহু একে অপরের সাথে চিপকে বসে আছে একদম। রুদ্র আহুর কানে ছোট্ট একটা জংলি ফুল গুজে দিল। তখনই এক বৃদ্ধ দম্পতি তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একজোড়া প্রেম যুগলকে এত ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখে তারা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি হানিমুনে এসেছো বাবা? রুদ্র আহুর গালে টুকুস করে চুমু খাবে এমন সময় আচমকে এভাবে বৃদ্ধ গম্ভীর গলায় প্রশ্ন শুনে থমকে গেল। চট করে দাঁড়িয়ে গিয়ে মাথা নাড়িয়ে বলল, জি দাদু, জি হানিমুনে এসেছি। উই আর ভেরি নিউ ওয়েডেড কাপল, হে হে, ইউ নো। বলে আহুকে গোতা দিল একটা রুদ্র চোখ টিপ দিয়ে। সে বাবা বলে রুদ্রকে ডাকলেও রুদ্র বেশি সম্মান দেখে দাদু বলে ডাকলো। তা দেখে বৃদ্ধ কপাল কুঁচকে ফেলল। বৃদ্ধ লোকটা তাদের দুজনের দিকে গভীর দৃষ্টি ফেলে পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, তা তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ঢলাডুলি দেখে তো মনে হচ্ছে লাভ ম্যারেজ। আহু বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভান করে মাথাটা নাড়াতে নাড়াতে বলল, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। তখনই রুদ্র মাঝখান থেকে ফুরন কেটে বলল, এই বেডি কি বলো, আমাদের তো লাভ ম্যারেজ। আহু কিছুটা অপ্রস্তুত পরক্ষণে নিজেকে সামনে ঠোঁট ফুলিয়ে নাটক করে বলল, হ্যাঁ, ওই আর কি, লাভ অ্যারেঞ্জ দুটোই। না হলে আমার মতো স্মার্ট সুন্দরী মেয়ে এরকম একটা বলদ ভন্দা ছেলেকে কেন বিয়ে করে বলেন? বুঝলেন দাদু, এই বেটা আমাকে কোনো একটা কিছু খাওয়াইয়ে পাগল করেছে। ছি, আমার তো ভাবলেও অবাক লাগে এই ভন্দা বেটা আমার স্বামী। বৃদ্ধা লোকটা আর তার বউ অবাক নয়নে তাকালো আহু আর রুদ্রের দিকে। এ আবার কি ধরনের কথাবার্তা? কিছুক্ষণ তাকিয়ে থেকে রুদ্রকে জিজ্ঞেস করলো, তা তুমি কি কাজ করো বাবা? রুদ্র কিছু বলতে যাবে তার আগেই আহু তাকে বলতে না দিয়ে নিচে বলে উঠল, আমার জামাই ড্রেন পরিষ্কার করার কাজ করে। ওই যে দেখেন না বড় বড় বিশাল বিশাল ড্রেন, যেগুলো ওগুলো পরিষ্কার করে। আমার জামাই ম্যাথর, বুঝছেন? চেহারা দেখে বোঝেন না? তারপর আহু রুদ্রের দিকে তাকিয়ে নিজের উন্নাটা নাকের কাছে নিয়ে নাক চেপে ধরে বলল, ছি, আমার তো ভাবলেই গন্ধ লাগে। রুদ্র হতবাক হয়ে তাকিয়ে রইল তার প্রেয়সীর দিকে। এই মেয়ে শেষে কিনা তাকে ড্রেন পরিষ্কার করা ম্যাথর বানিয়ে দিল। তার আকাশ সমান ভালোবাসার পরিমাণ এই মেয়েটাকে এমন সম্মান দিল। আহ, এই কষ্ট রুদ্র কই রাখবে? আর তার উপরে মেয়ে বলে কিনা গন্ধ লাগে। সে এত কষ্ট করে দামি দামি পারফিউম গায়ে ঘষে আসলো যাতে আহু তার খুব সুন্দর স্মেল নিতে তার কাছে আসে। রুদ্র আর দাঁড়ালো না, আহুর বাহু ধরে টানতে টানতে নিয়ে আসলো সেখান থেকে কথার মাঝখানে। আহু অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, কি হলো? কোথায় যাচ্ছি আমরা? রিসর্টে ব্যাক করছি আমরা। কেন? রুদ্র কোনো উত্তর দিল না। রুদ্রকে চোখ থাকতে দেখে আহু জিজ্ঞেস করে বলল, আশ্চর্য, তোমার ওয়াশরুম পেলে চিপাই চাপাই যেয়ে কাজ সেরে নিলেই তো পারো। আমাকে কেন টেনে নিয়ে যাচ্ছ? তুমি তো বেটা মানুষ, যেখানে সেখানে দাঁড়িয়ে করতে পারো। রুদ্র কোনো কথা না বলে তাকিয়ে থাকলে তার রান্না বাচ্চার মায়ের দেখে। এ কোন জাতের বউ? থুকু প্রেমিকা।
11 সেপ্টেম্বর তারা সাজেক ভ্যালিতে গিয়েছিল। আর 16 সেপ্টেম্বর রাত হয়ে গেছে চারপাশে। রাত 10টা বাজে তখন। তারা তাদের রিসর্টের বাহিরের সামনে একটা জায়গায় আগুন জ্বালিয়ে চেয়ার নিয়ে গোল হয়ে বসেছে চারজনে। তাদের সবার হাতে গরম কফির মগ, পাশে বারবিকিউ হতে দিয়েছে তারা। গানের কলি খেলছিল এতক্ষণ তারা সবাই। তখনই আহর পালা এলো। আহর পালা এলে রুদ্র তাকে বলে, ল দিয়ে গাইতে হবে তোমাকে এখন বাবু, চোখ টিপ দিয়ে বলল রুদ্র। এমন কোনো গান আছে নাকি? আহু ঠোঁট ফুলে বলল, আছে সোনা আছে, তুমি খুঁজে বের করো পাবে। তুমি না পারলে তোমার হয়ে আমি গান গেয়ে দিই। রুদ্র আহুকে আদরে গলায় বলল, হয়েছে ভাইয়া, থামো। তোমার ভালোবাসা তো দেখি একেবারে উতলে উতলে পড়তেছে। শুভ্রা মাঝে ফুরান কেটে বলতে লাগলো, এক্স্যাক্টলি রুদ্র ভাইয়া, আপনি কেন আপুর হয়ে গান গাইবেন? এতটা চিটিং। রাতও শুভ্রার সাথে একর সুরে বলল। কিন্তু আমার মাথায় তো কোনো গানই আসে না। আহু আবার অসহায় মুখ করে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি গাও। উপায় না পেয়ে শুভ্রা বলল। রুদ্র সোজা হয়ে বসে গলা খাকা দিতে গান গেয়ে উঠল। আর গাইতে পারল না, তার আগে শুভ্রা ধরাম করে লাফ দিয়ে উঠে বলল, ভাইয়া তোমাকে ল দিয়ে গান গাইতে বলেছে, ও দিয়ে না। আর তোমাকে কে তার দেহ দিল, বাট মন দিল না? তোমার এক্স। রুদ্রের এমন গান শুনে ঠোঁট ফুলিয়ে বসলো আহু। এ কেমন গান গাইতে পারলো তার প্রেমিক পুরুষ? রুদ্র তাদের কথায় পাত্তা না দিয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, চুপ, আমার না হওয়া সংসারে আগুন লাগাইস না। এবার আমি জিজ্ঞেস করব, এই শুভ্রা তুই এবার গান গাইবি, বেশি কথা বলিস না তুই, উম্ম দিয়ে গান গা। ওকে। বলেই খুক খুক করে কেশে সুর তুলল। ও আন্টা আ মামা উমে আন্ডা আ, এটা না। ও আন্টা আমলাপুরম আ আন্টা আহাপুরম ই আন্টা कैसे हो हम বাটুলা বাটুলা করেंगे करे গুরগাম। রাত আর আহু একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল জুড়ে। রুদ্র শুভ্রার গান শুনে কপাল কুচকে বলল, এটা কোন ল্যাঙ্গুয়েজে গাইলে তুই বোন আমার? কই থেকে আমদানি করলি? দিস ইজ শুভ্রাস স্পেশাল ল্যাঙ্গুয়েজ। তোমার মতো মূর্খরা এই ল্যাঙ্গুয়েজে গান বুঝবেন না, সো শাট আপ। আর তুমি তো চুপ থাকবাই ভাইয়া, ও দিয়ে গান হয়? এনিওয়ে আহু ভাবি, এবার তুমি। আমার লাস্টে কি ছিল কি জানি, তুমি আ দিয়ে গাও। আহু মাথা নাড়িয়ে গান গাওয়ার প্রস্তুতি নিল। রুদ্র দাঁত কপাটে বের করে গালে হাত দিয়ে অপেক্ষা করতে লাগলো। তার আন্ডার মা তাকে নিয়ে মিষ্টি রোমান্টিক গান গাইবে। আহু আর চোখে তাকালো রুদ্রের দিকে, তারপর সুর তুলল, আমার স্বপ্ন তুমি ও চিরদিনের সাথী। আল্লাহ আহু ভাবি, লজ্জা পাচ্ছ কেন? শুভ্রা আহুকে চোখ টিপ দিয়ে বলল, এই মাইয়া তুই আমার বউয়ের গান থামাই দিলি কেন? কি সুন্দর আমার দিকে তাকায় গাচ্ছিল। শুভ্রার মাথায় টোকা দিয়ে বলল রুদ্র, ইয়া আল্লাহ, এগুলো লুতুপুতি শেষ হয় না। ও খোদা, এ ভাইয়া তুমি আমাকে আনছো কেন? তোরা দুইটাই খেললেই পারো। শুভ্র দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, চুপ, এবার আমার পালা। আর ভাই পাখি তো মিউট হয়ে আছে, শেষে কিন্তু গাইতে হবে। বলে রাতের দিকে তাকালো। রাতও নীরবে সম্মতি জানিয়ে মাথা নাড়ল। তারপর গান ধরল রুদ্র। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায়। থামো, ছি, তোমার গানের রুচি এত খারাপ। থু। আহু চোখ রাঙিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলল, আরে দাঁড়াও না জান, গান তো এখনো বাকি আছে। রুদ্র ঠোঁট পাউট করে আহুর দিকে তাকিয়ে বলল। শুভ্রা আর রাত ওদের দুজনের কাহিনী দেখে হাসতে লাগলো। রাত 11টা বেজে গেছে। তাদের চারজনের বারবিকিউ তৈরি করে খাওয়া দাওয়া শেষের পথে। খাওয়া শেষে তারা আবার এক কাপ কফি নিয়ে বসেছে। এবার সবাই মিলে রাতকে গান গাইতে জোর জবরদস্তি করতে লাগলো। রাত তাদের চারজনের মধ্যেও একবারও গান করেনি। এবার তার পালা। রাতও আর না করলো না, আলতো স্বরে গিয়ে উঠল, চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে। আহা উত্তাপ, কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুপটাপ জিয়া নস্টাল, মিঠে কুয়াশায় ভেজা আসতিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। প্রিয় বন্ধুর পরা নিঝুম চেনা চাপ চলে যায় রিক্সায়। মুখে যা খুশি বলুক, রাত্রির শুধু চোখ থেকে চোখে রিক্সায়। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওরে মোরা প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, পোষা বালিশের নিচে পথঘাট,
যারা সস্তায় ঘুম কিনত, তারা কবে ছেড়ে গেছে বন্দর। আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতেই কি উপহার নাকি শাস্তি? আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। গাওয়া শেষ হতেই শুভ্র অবাক নয়নে রাতের দিকে তাকিয়ে শুধালো, ভাবিমণি, তুমি জানো তুমি এত সুন্দর করে গান করো যে নেশা লেগে যায় তোমার গান শুনলে। তুমি আর ভাইয়া তো আবেগ দিয়ে কিভাবে গান করো বলো তো? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।